দীর্ঘ ১৬ বছর যাবৎ বিএনপি অপেক্ষা করছিল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। জেল হয়েছে, হামলা হয়েছে, মামলারও শিকার হয়েছেন বিএনপির অনেক নিরীহ নেতাকর্মী। অনেকে প্রবাসে আশ্রয় নিয়েছেন খোদ দলটির যিনি প্রধান আছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকার পতনের পর সকলেই ভাবছিল যে এবার নিশ্চয় বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথটা সুগম হয়ে গেছে। আর এরপরই ঘটছে একের পর এক বাধা বিপত্তি। আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা স্ক্রিনের এক অংশে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি ভাইরাল হবার পর গত এক মাসে বিএনপির ইমেজ যতটুকু নষ্ট না হয়েছে, আজকে এই একটা ভিডিও আপনি যদি জাস্ট কমেন্ট সেকশনগুলো দেখেন, দল মত নির্বিশেষে সেখানে মানুষ থুথু মারছে এই নেতার গায়ে। বরগুনায় আপনার কি বলা হয় যে একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন মোল্লার ছেলে শাওন মোল্লা। আর আব্দুর রশিদ আপনার যেই ব্যক্তি লাঞ্ছিত হয়েছেন, এই মুরব্বী, তিনি আপনার ডিসি অফিসে ঢুকতে চাইলে ভুয়া মুক্তিযোদ্ধা, ডাকাত, দখলবাজের অভিযোগ আনে। তারপর শাওন মোল্লা তাকে প্রকাশ্যে ক্যামেরার সামনে তাকে লাঞ্ছিত করে। এখন এই ভিডিওটা আসলে কি বার্তা দিচ্ছে? এই ভিডিও দেখে অনেকে বলছেন না এটা তো ঠিকই আছে। তো এটা যদি ঠিক থাকে তাহলে ছাত্রলীগের দোষ করছে কি এতদিন? আপনার যদি মনে হয় যে এটা ঠিক আছে, এত বয়স্ক একজন মুরব্বী মানুষ, তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। কিন্তু প্রকাশ্যে এরকম একজন মুরব্বীকে মারার পরে যারা কমেন্ট সেকশনে ঠিক আছে, আপনার আব্বারে কালকে যদি এরকম রাস্তাঘাটে ধইরা কেউ থাপড়াইয়া দেয়, তখন আপনার কি মনে হবে যে ঠিক আছে? বা আওয়ামী লীগের সময় আপনার আব্বা যদি এরকম থাপ্পড় টাপ্পড় খাইয়া থাকে, তা আপনার তখন কেন মনে হয় না যে ঠিকই আছে, এর আগে তো বিএনপি এটাই করে গেছে? এই একটা ভিডিও এনাফ বিএনপিকে ধ্বংস করার জন্য। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে তারেক রহমান চাচ্ছেন, মির্জা ফখরুল ইসলামরা চাচ্ছেন, রিজভী সাহেব সরাসরি বক্তব্য দিয়েছেন যে কোনো নিরপরাধ মানুষ আওয়ামী লীগ করছে ফ্যাক্ট না, কোনো নিরপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয়। আবার গতকালকে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। তো এগুলোর পর অনেকে বলছেন যে না না, এগুলো আসলে ছাত্রলীগের পোলাপাইনি বিএনপির নাম দিয়ে ঘটনা ঘটায়। ঠিক একই সুর কয়েক মাস আগে, 1-1.5 মাস আগে আওয়ামী লীগ বলতো, যখনই যেখানে কোনো ঘটনা হইতো পরে বলতো যে এই ছেলেটা ছাত্রদলের অথবা হালকা দাড়ি থাকলে সে শিবিরের কর্মী, এটা ছাত্রলীগের বা যুবলীগের কোনো কর্মী না, এটা বিএনপি জামাতের কর্মকাণ্ড। ঠিক একই বক্তব্য আজকে ঘুরা ফিরে আমরা যারা বিএনপি দলগুলোর সাথে জড়িত আছি তারা আমরা ঠিক একই ধরনের চামচামে শুরু করে দিছি। আমাদের নফসের মধ্যে এই কিলাকিলির একটা মেন্টালিটি আছে। এখন আপনার কি মনে হয় যে ভিপিনুর এতদিন খুব ভালোবাসতেন, এখন যখন ভিপিনুর বিএনপির এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে ভিপিনুরের দালাল মনে হয়, তাই না? এখন দেখেন ভিপিনুর এত বছর আওয়ামী লীগের যেই ভাষায় গালাগালি করছে, প্রধানমন্ত্রীর যেই ভাষায় গালাগালি করতো, এরপরও ভিপিনুর কিন্তু এই ধরনের কেলানি খায় নাই বা এতটা রাফলি তার সাথে অ্যাক্টিভিটিস হয় না যতটা হওয়ার সুযোগ ছিল। প্রশাসন এতটা শক্ত হয় নাই। তাহলে আজকের দিনে এই মুরব্বী একটা ইয়াং ছেলে টু ইয়াং ছেলে হইতে পারে, সেটা আমি মাইনা নেই, অনেক জায়গায় হয়, কিন্তু বাবার বয়সী একজন বৃদ্ধ, তার গায়ে প্রকাশ্যে এভাবে হাত তোলা বিএনপির আগামী দিনের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন সেটাকে ধূলিসাৎ করে দিবে। আর এটার অ্যাডভান্টেজটা কারা পাচ্ছে? জামায়াত ইসলাম পাচ্ছে। বরাবরই ভেতরে কি জানি না, বাট আউটে জামায়াতের নেতাকর্মীরা যেই ভদ্রতা দেখাচ্ছে, সেই ভদ্রতা আগামী 2-2.5 বছর ইউনূস সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের নেতাকর্মীরা বিএনপিকে উচ্ছন্নে নিয়ে যাবে। নিশ্চিত থাকেন বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। কারণ এখন গণমাধ্যমে প্রতিদিন এগুলাই আসবে যে বিএনপির কোথায় কোন নেতা, যুবদলের, ছাত্রদলের কোথায় কোন নেতা কি করছে না করছে, এগুলোই তো আসবে। এতদিন আসছে আওয়ামী লীগের, আপনার দেখে খারাপ লাগছে, আমরাও প্রতিবাদ করছি। এখন যখন বিএনপিরগুলো নিয়ে আমরা প্রতিবাদ করি, এত বছর কোথায় ছিলেন আফসোস লীগ, দেখেন এগুলো আসলে পরিবর্তনের কোনো কিছুই না। তো এই কারণে সবাই বলে যেই লাউ সেই কদু। তবে তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আমাদের কিছু বক্তব্য, আমি জানি না আমাদের বক্তব্য তিনি শোনেন কিনা। এই ঘটনাগুলোতে তাৎক্ষণিকভাবে আপনার বরগুনার যে বিএনপির সভাপতি আছেন তার নেতৃত্বে একটা মামলা করা উচিত। তাকে অতি দ্রুত তাকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে খুঁজে বের করে গণধোলাই দিয়া তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, যদি আপনারা আপনাদের ইমেজ রক্ষা করতে চান। কারণ আগেও ঠিক একই ঘটনা হয়তো, দল সেটাকে সেভ করে দিত, বলতো এরা ছাত্রলীগের না, এরা বিএনপি অথবা জামাতের। আজকে যদি একই ঘটনা বিএনপি থেকে করা হয় তাহলে কিন্তু পার্থক্য থাকবে না। এই মুহূর্তে বিএনপি এই ঘটনাটাকে রিকভার করার জন্য বা পরিষ্কার ইমেজে ফেরার জন্য এই শাওন মোল্লাকে স্থানীয় বরগুনাবাসী গণধোলাই দিয়া তাকে আইনের হাতে সোপর্দ করেন।
এই ধরনের দুই একটা ঘটনায় এনাফ যে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে। মানুষ এমনিই ভাবতেছে প্রত্যেকটা এলাকায় টুকিটাকি এই যে টোকাই টাইপের এই ধরনের কিছু ছেলেপেলে আছে, এরা কিন্তু অলরেডি শুরু করে দিছে। ভাই, আমার এলাকা তো শুরু হয়েছে। এগুলা কিন্তু যার যার এলাকার খবরটা শেষে জানতেছেন। আবার এখন কথা বলতে গেলে এই যে কমেন্টে আক্রমণ করেন, অথবা যারা বলে যে আলহামদুলিল্লাহ, আপনি কি উস্কাচ্ছেন, তৈলে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে কথাগুলো আপনারা থাপড়াইছে, মারছে, অপরাধটা কি করছে আমি বুঝিনি। আজকে যদি এটা সঠিক হয় তাহলে এত বছর আওয়ামী লীগ যুবলীগ যা করছে সব হালাল। আপনি কেন তখন প্রতিবাদ করছেন, কেন বলছেন যে স্বৈরাচার স্বৈরাচার? দল সেটাকে প্রটেস্ট করছে, এই জন্যই তো। এই ধরনের ঘটনাগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপির ভালোর জন্য বলছি, আপনারা এই বিষয়গুলোকে কন্ট্রোল করেন, দৃষ্টান্তমূলক শাস্তিতে নিয়ে যান। সারা বাংলাদেশে প্রতিদিন এই ঘটনাগুলো বাড়ছে একটার পর একটা। আইন কারোরই নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আজকে হিরো আলমের সাথে যেটা হয়েছে সেটাও কিন্তু অন্যায় হয়েছে। একই ঘটনা আরাফাতের সময় এটা হয়েছিল, এটা আন্তর্জাতিক অঙ্গনে চলে গেছে, কারণ বিএনপি সেটাকে আন্তর্জাতিক অঙ্গনে নিতে সাহায্য করেছে। আজকে মুশফিক ফজল আনসারীকে এই বিষয়টা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বক্তব্য দিবেন না। বিএনপির ইমেজ নষ্ট হবে। তখন কেন দিছেন? আওয়ামী লীগের ইমেজ নষ্ট করতে। এগুলাই হচ্ছে সমস্যা আমাদের। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, বিএনপি কি ক্ষমতায় আসছে? আর যদি ক্ষমতায় আসেও, তাহলে কি আপনি এইভাবে প্রকাশ্যে পিটাবেন? তো এরপর আপনি ক্ষমতার থেকে গেলে আপনার গোষ্ঠী সহ উদ্ধার আওয়ামী লীগ করছে বা অতীতে করছে, তাহলে করবে। এগুলোই তো খেলার ভিতরে পড়ে থাকতে হবে। তাহলে বাংলাদেশে পরিবর্তন হবে কবে? কিসের পরিবর্তন আমরা চাচ্ছি? এই ঘটনাটা কোনোভাবেই আমি বিশ্বাস করি বিএনপির করেন বা জামাত করেন সজ্জন ব্যক্তি এটাকে মেনে নিতে পারে না। তীব্র নিন্দা জানাচ্ছি, অতি অনতিবিলম্বে তাকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। এই তিনি মুক্তিযোদ্ধা হন, ভুয়া হন, বাটপার হন, চিটার হন, যাই হন, বাবার বয়সে একজন মানুষের গায়ে এভাবে হাত তোলাটাকে আমরা এনকারেজ করতে পারি না। নিশ্চয়ই তারেক জিয়া এটার ব্যবস্থা নেবেন, নয়তো বিএনপির ক্ষমতায় যাওয়ার চিন্তা বন্ধ হয়ে যাবে। আমাদের অনেক সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিভিন্ন রকম পর্যায়ে থাকা, দায়িত্বে থাকা অনেক সেনা অফিসাররা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা আসলে তাদেরকে যেভাবে পরিচ্ছন্ন, সৎ বা কি বলা হচ্ছে দেশপ্রেমিকভাবে আমাদের সামনে উপস্থাপন করতে চান, কিন্তু আমাদের একটা ছোট মনে প্রশ্ন আসে, তো যখন আপনারা দায়িত্বে ছিলেন, যখন আপনাদের হাতে পাওয়ার ছিল, তখন তো আপনারা সরকারের সকল সুযোগ গ্রহণ করেছেন। কিছু সেনা সদস্যরা আছেন যাদেরকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছে, নানানভাবে বের করে দেওয়া হয়েছে, তারা ছাড়া। কথা বলছি আপনার বিডিআর বিদ্রোহের ওই সময় আমাদের যিনি সেনা প্রধানের দায়িত্ব ছিলেন, কে? মঈন। 111-এর সেই মঈন, যিনি বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় সেফ এক্সিট দেওয়া হয়েছে। তো এত বছর পর আজকে হঠাৎ করে বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি নানান তথ্য দিয়েছেন। তো এই তথ্যগুলো সবগুলো আপনাদের পরিচিতই কম বেশি। সেখানে তিনি তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। পাশাপাশি এই মুহূর্তে যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তার দিকেও হালকা আঙুল তোলার পাশাপাশি বাংলাদেশে ওই দিন যা ঘটেছিল, ওই ঘটনাটা মুহূর্তের মধ্যে সেটা বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল যে সাংবাদিক, তার ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন করছেন। তিনি আর কেউ নয়, মুন্নী সাহা। বলা হয়ে থাকে যে ভারতের অনেক মদতপুষ্ট এই সাংবাদিক মুন্নী সাহা এখন বিডিআর বিদ্রোহের যে ইস্যুটা, এটাকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে কে? মুন্নী সাহা। কিছু কিছু জিনিস আছে যেটা লাইভ টেলিকাস্ট করা উচিত না, বিশেষ করে যখন কোনো স্পেশাল মিশন থাকে। কারণ কি, যারা শত্রুপক্ষ তারাও কিন্তু টেলিভিশন অথবা মোবাইলের মাধ্যমে এই লাইভের মাধ্যমে কি কি হচ্ছে, কোথায় কি, এটা দেখে ফেলতে পারে। তারা হয়তো একটা জায়গায় দেখে, কিন্তু যখন একটা লাইভ হয় তখন সেখানে অনেক তথ্য হয়। আবার এই বক্তব্যগুলা প্রচারের পরে যারা বাকিরা আছে তারার মধ্যেও কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হয়, যেটা ওই মুহূর্তে এই অপারেশন চলাকালীন সময় লাইভ টেলিকাস্ট করা উচিত ছিল না। বাট মুন্নী সাহা সেইটাই করেছেন। তো তার বিরুদ্ধে এখন ইনভেস্টিগেশনের একটা প্রশ্ন সামনে চলে আসছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড প্রসঙ্গে নতুন তথ্য দিয়েছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ। তো তিনার যে বক্তব্যের মূল অংশটার মধ্যে তিনি বলছেন যে বিডিআর বিদ্রোহ চলাকালে সাংবাদিক মুন্নী সাহার লাইভ রিপোর্টিংটা ছিল ওই মুহূর্তে একটা সঠিক কাজ না। পিলখানার ভেতরে কি হচ্ছে, তারা কি অফিসারকে জিম্মি করেছে না হত্যা করেছে, শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ এই এলাকার চারপাশে ছড়িয়ে পড়ছে। গোয়েন্দাদের থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না, শুধু
ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল। তার মধ্যে আমার যা স্মরণ পড়ে, মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ, এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য দিয়ে মিথ্যা বক্তব্য তুলে ধরছিল মুন্নি সাহার মাধ্যমে জনগণের সামনে। এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে অফিসারদের সম্পর্কে। এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করেছে তার এই লাইভ টেলিকাস্ট। দীর্ঘ সময় পর হঠাৎ করে শেখ হাসিনার পতনের পর এখানে নানানভাবে তিনি আপনার অনেক মানুষকে প্রশ্নবিদ্ধ করেছেন। সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন তৎকালীন সময় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা। তো তিনি বলছেন যে, মইনু আহমেদ বলছেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন সময়ে যিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তিনি তার কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেকে প্রশ্ন করা হয়নি। তো তিনি তার বক্তব্যে বলছেন যে তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আমি আশা করি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবে। তো আপনার এখানে তার টোটাল বক্তব্যে যতটুকু পেঁয়াজ গোস তিনি বলছেন, তো তিনি তো আসলে একজন অলরেডি কি বলা হয় যে টার্গেটেড ক্যারেক্টার, অথবা তার সম্পর্কে বাঙালি জাতির ভালো ধারণা আছে। তো এই লোক এখন যা বলতেছে, এটা শুনে আমার কাছে মনে হয় নাই যে তিনি আসলে কতটুকু সত্য বা মিথ্যা বলছেন। যে হাতি গর্তে পড়লে অনেক কিছুই বলে, তো এরকমই আমার কাছে মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে মুন্নি সাহার ইস্যুটা নিয়ে এখানে নতুন আমরা একটা তথ্য পেলাম যে বেসিক্যালি পিলখানা বা বিডিআর হত্যাকাণ্ডের পেছনে আমরা সবাই ধারণা করছি ভারত ছিল, আর মুন্নি সাহার সাথে ভারতের যে কি সম্পর্ক, ভালো সম্পর্ক, সেটা সকলেই কম বেশি জানে। এখন দেখা যাক মুন্নি সাহার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, বা এই ইনভেস্টিগেশনে মুন্নি সাহাকেও তলব করা হয় কিনা।